আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আফসানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, খিলগা মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। সমাজকর্মের দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমাদের সাথে এর আগেও আমার অনলাইন ক্লাস হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব বাংলাদেশ অর্থনীতির প্রথম অধ্যায়, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি। অধ্যায়টির নাম হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বা ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন। প্রথমে আমাদের জানতে হবে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স কী। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এই অর্থনীতির অন্যান্য সকল শাখা প্রশাখাকে নিয়ে মূলত আলোচনা করে থাকে। ইংরেজিতে ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে। ম্যাক্রোস শব্দের অর্থ হচ্ছে বিশাল বা সমগ্র। অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলীকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে, তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ এক কথায় অর্থনীতির এককগুলো সমন্বিত পর্যালোচনাই হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আমরা সামষ্টিক অর্থনীতিকে হিউম্যান বডির সাথেও তুলনা করতে পারি। শরীরের কোনো অংশকে যেমন বা কোনো অঙ্গকে বাদ দিয়ে যেমন একটি পূর্ণাঙ্গ মানুষ হিসাবে বিবেচনা করা যায় না, ঠিক সামষ্টিক অর্থনীতি হচ্ছে অনুরূপ তাই, যা ব্যষ্টিক অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যে সামগ্রিক আলোচনা পরিসর, তাকে মূলত আমরা সামষ্টিক অর্থনীতি বলে থাকি। যদি ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তি এককের চাহিদা বলা হয়, তবে সামষ্টিক অর্থনীতিকে তা মোট সমাজের বা দেশের মোট জনগণের চাহিদা অনুরূপ বলা হয়। এই হচ্ছে সামষ্টিক অর্থনীতি। উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ, মূলধন গঠন, সঞ্চয়, ভোগ, জাতীয় আয় প্রভৃতি সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহ একই শেকলে আবদ্ধ। একটিকে বাদ দিয়ে অপরটির আলোচনা করা যায় না। তাই সামষ্টিক অর্থনীতি পাঠের মাধ্যমে সবগুলো চলককে একযোগে আলোচনা করা যায়। এবার আসা যাক সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। সামষ্টিক অর্থনীতি দেশের অর্থব্যবস্থার বিভিন্ন খাত বা একক সমূহকে সামগ্রিক দিক থেকে বিচার বিশ্লেষণ করে। আধুনিককালে সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য খুবই ব্যাপক। এবার আমি সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্যসমূহ আলোচনা করছি। যেমন 1 নম্বরে বলা যায়, সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে বিভিন্ন অর্থনৈতিক চলকসমূহের কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা এবং তার ভিত্তিতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের পথ নির্দেশ করা। তারপরে হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে যে চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করা হয় তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় জিএনপি। জিএনপি দ্বারা মূলত একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণরূপে তুলে ধরা যায় বা ফুটে ওঠে। জিএনপি দ্বারা একটি দেশের জাতীয় আয় বোঝা যায়, জনগণের মাথাপিছু আয় বোঝা যায়, জীবনযাত্রার মান, তাদের আয় ইত্যাদি সম্পর্কে আমরা পূর্ণ ধারণা পেয়ে থাকি। সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের বিভিন্ন সামষ্টিক চলকের ভারসাম্য মান বের করা, যেমন ভারসাম্য জাতীয় আয় স্তর, ভারসাম্য ভোগ স্তর, ভারসাম্য বিনিয়োগ স্তর, ভারসাম্য সুদের হার ইত্যাদি নির্ণয় করা সামষ্টিক অর্থনৈতিক মডেলের সাহায্যে হয়ে থাকে বা সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার পথে দুটি বিষয় অন্যতম সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায়, যথা মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। কোনো কাম্য অর্থনীতিতেই মুদ্রাস্ফীতি কাম্য নয়। তাই মুদ্রাস্ফীতি ও বেকারত্বের কারণ অনুসন্ধান, প্রভাব যাচাই,
সহনীয় পর্যায়ে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মতন জটিল অর্থনৈতিক সমস্যা সমাধানের পথ নির্দেশ করাও সামষ্টিক অর্থনীতির অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য। তারপরে হচ্ছে সামষ্টিক অর্থনীতি আলোচনার অন্যতম বিষয়বস্তু হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি বা বেকারত্ব রোধ। যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল এবং অধিক জনসংখ্যার দেশ, তাই এখানে কি করে বেকার সমস্যার সমাধান করা যায় এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সামষ্টিক অর্থনীতির এই দিকটা পর্যালোচনা করাও একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব থেকে পূর্ণ নিয়োগে পৌঁছতে পারে, কিভাবে দেশে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় তার উপায় নির্দেশ করাও সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। তারপরে হচ্ছে আয়ের সুষম বন্টন নিশ্চিত। আয়ের সুষম বন্টন নিশ্চিত করতে না পারলে জনগণ অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রাপ্তি হতে বঞ্চিত হবে। দেশে যদি আয় বৈষম্য বিদ্যমান থাকে তাহলে দেখা যাবে মুষ্টিমেয় লোকের হাতে মোট সম্পদ কুক্ষিগত হচ্ছে এবং সমাজের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের মধ্যে জীবনযাপন করছে, যা দেশের সামাজিক পরিবেশের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করবে। সুতরাং আয় বৈষম্য দূর করে কি করে সামঞ্জস্যতা আনা যায় সেই দিকে কাজ করাই হচ্ছে সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। তারপরে হচ্ছে মূল্যস্তরের স্থিতিশীলতা। মূল্যস্তরের স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। মুদ্রাস্ফীতি কিংবা মুদ্রা সংকোচন দেখা দিলে সমাজের কিছু লোক উপকৃত হয়, কিছু লোক আবার কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতি কিংবা মুদ্রা সংকোচনের মাধ্যমে মূল্যস্তরের স্থিতিশীলতা নষ্ট হয়, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে কি করে, বিঘ্নিত করে। তাই সরকারের আর্থিক নীতি ও রাজস্ব নীতির মাধ্যমে আর্থিক নীতি ও রাজস্ব নীতি এমনভাবে প্রণয়ন করা উচিত যেন দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখার মাধ্যমে সামষ্টিক অর্থনীতিকেও স্থিতিশীল রাখতে সাহায্য করে। আধুনিককালে সরকার অর্থের যোগান বাড়িয়ে বা কমিয়ে দেশের অর্থনৈতিক সমস্যার তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করে থাকে। তাই আধুনিক সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে হচ্ছে একটি দেশের জনগণের সাথে অন্য দেশের জনগণের বিভিন্ন অর্থনৈতিক লেনদেন হিসাব নিকাশকে বৈদেশিক লেনদেন বলে। এসব লেনদেনের মধ্যে আমদানি রপ্তানি ও মূলধনের প্রবাহ প্রবেশ করে। বৈদেশিক লেনদেনে সবসময় ভারসাম্য অবস্থায় থাকে না। কখনো বৈদেশিক লেনদেনে ঘাটতি আবার কখনো উদ্ধৃত দেখা দিতে পারে। এই ভারসাম্যহীনতা একটি দেশের জন্য মঙ্গলজনক বা কাম্য নয়। তাই এমনিভাবে আমদানি রপ্তানি কিংবা বৈদেশিক লেনদেন নীতি প্রণয়ন করতে হবে যাতে করে বৈদেশিক লেনদেনের স্থিতি বজায় রাখা বা অর্জন করা সম্ভব হয়। এটিও সামষ্টিক অর্থনীতির অন্যতম লক্ষ্য। তাই আমরা মোট আলোচনার ভিত্তিতে বলতে পারি, সামগ্রিক অর্থব্যবস্থার সমস্যা চিহ্নিত করা, সামষ্টিক চলকসমূহের মধ্যে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা এবং সমস্যা সমাধানের জন্য সঠিক নীতি প্রণয়ন করা ইত্যাদি বিষয়গুলোই সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণের লক্ষ্য উদ্দেশ্য। সামষ্টিক অর্থনীতির এই উদ্দেশ্যসমূহ সাধারণত আর্থিক নীতি, রাজস্ব নীতি, বৈদেশিক বিনিময় নীতিসহ বিভিন্ন কার্যক্রম অনুসরণ করে অর্জন করা যায়। এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি কীরূপ বা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। একটি দেশের মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন খাতসমূহ নিয়ে সে দেশের অর্থনীতি বা অর্থনৈতিক ব্যবস্থা গঠিত হয়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের অধিকাংশ লোক এখনও কৃষির উপর নির্ভরশীল। এদেশে শিল্পের অনগ্রসরতা রয়েছে। বিপুল পরিমাণ জনসংখ্যার একটি দেশ হওয়া বিধায় এখানে বেকার সমস্যা প্রকট, মুদ্রাস্ফীতির মতন অবস্থাও এখানে বিরাজমান। সব কিছু মিলে অবকাঠামোগত দিক থেকে আমরা উন্নতির দিকে যাচ্ছি, তবে এখনও
পরিপূর্ণ উন্নতিতে পৌঁছতে পারি নাই। সব কিছু মিলেই বাংলাদেশের অর্থনীতি। এবার আলোচনা করব বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহ। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি। আমাদের মোট জনসংখ্যার বেশিরভাগ লোকই কৃষির ওপর নির্ভরশীল, তাই এদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা অনস্বীকার্য বা কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে অনুন্নত কৃষি ব্যবস্থা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও কৃষকদের নিরক্ষরতা, প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ, কৃষি উপকরণের প্রভাব ইত্যাদি প্রভৃতির কারণে কৃষিখাতে প্রবৃদ্ধির হার খুব কম। তবে কৃষি ব্যবস্থার উন্নতি আমরা দেখতে পাচ্ছি। অতীতে সেই লাঙল বা গরু দিয়ে যে চাষাবাদ হতো তার পরিবর্তে এখন ট্রাক্টর, পানি সেচ পাম্প উন্নত সার, বীজ ইত্যাদি ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে শিল্পের অনগ্রসরতা, মূলধনের অপর্যাপ্ততা, দক্ষ উদ্যোক্তা ও দক্ষ শ্রমিকের অভাব ইত্যাদির কারণে বাংলাদেশের শিল্প খাত খুবই অনুন্নত। ফলে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান খুবই কম। তবে ধীরে ধীরে এই অবদান বৃদ্ধি পাচ্ছে। যেমন আমাদের পোশাক শিল্প থেকে পোশাক শিল্পে বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। পোশাক শিল্পের পাশাপাশি আমাদের চিংড়ি শিল্প, তারপরে হচ্ছে সিরামিক শিল্প, ওষুধ শিল্প, এই শিল্পগুলো থেকেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এরপরে আসি স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মান। বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মাথাপিছু আয় কম এবং জীবনযাত্রার মান নিম্ন। উন্নত দেশের তুলনায় তা খুবই কম, তবে মাথাপিছু আয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। তারপরে হচ্ছে মূলধনের স্বল্পতা। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কম বলে এখানে সঞ্চয়ের পরিমাণও কম, ফলে মূলধন গঠনের হারও কম বা মূলধন কম পরিমাণে গঠিত হচ্ছে। তবে এর পরিমাণ বৃদ্ধিতে সরকার বিভিন্ন ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে খাদ্য সমস্যা। অতীতে এদেশে খাদ্য ঘাটতির মতন একটি বিশাল সমস্যা পরিলক্ষিত হতো, তবে ইদানিং আমরা খাদ্য ঘাটতির সমস্যা তেমন দেখতে পাচ্ছি না। উন্নত মানের বীজ, সার ইত্যাদি ব্যবহার করাতে হেক্টর প্রতি ধানের উৎপাদন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। শিক্ষার হার কম, যদিও মোট জনসংখ্যার 100% শিক্ষার হার আমাদের আসে নাই, তবে গত বাজেটেও দেখলাম 72.9% শিক্ষার হার এবং শিক্ষার হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশের অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো এদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার অব্যাহত চাপ বিদ্যমান। স্বাধীনতার সময় জনসংখ্যার বৃদ্ধির হার যা ছিল তার তুলনায় এখন সেই বৃদ্ধির হার কমে আসছে এবং জনসংখ্যা বৃদ্ধির ঊর্ধ্বগতি হার এখন কিছুটা হলেও নিম্নগতির দিকে পরিলক্ষিত হচ্ছে। আমাদের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন। বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা। বাংলাদেশের উন্নয়নমূলক কার্যাবলী মূলত বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। উন্নয়ন বাজেটের 50% বৈদেশিক সাহায্য নির্ভর, তবে বর্তমানে এই নির্ভরশীলতা হ্রাস পাচ্ছে। এই দেশীয় সম্পদ এবং দেশীয় মূলধন দ্বারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বেকার সমস্যা। বাংলাদেশে বেকার সমস্যা অত্যন্ত প্রকট। এদেশে মোট শ্রমশক্তির 30% বেকার এবং 25% প্রচ্ছন্ন বেকার, এবং দেখা যাচ্ছে সরকার এই বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন ধরনের কারিগরি যুব উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। মুদ্রাস্ফীতি। বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতি বিরাজমান।
গত কয়েক বছর ধরে খাদ্যশস্যের বাম্পার ফলন, তারপরে হচ্ছে সরকারের সঠিক মুদ্রানীতি কাজ করায় মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রিত হচ্ছে এবং দেশের মোট জনগণের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো তেমন একটা উন্নত নয়। অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত জ্বালানি ও বিদ্যুৎ শক্তি, শিক্ষার হার নিম্ন, স্বাস্থ্য সুবিধা অপ্রতুল, এ সমস্ত কারণে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তবে এ সমস্ত খাতে ধীর গতিতে উন্নয়ন হচ্ছে। যেমন স্বাধীনতা উত্তরকালে যেখানে মাত্র 4,000 কিলোমিটার সড়ক নেটওয়ার্ক বিদ্যমান ছিল, সেখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বর্তমানে তা দ্বিগুণের থেকেও বেশি পরিমাণ গড়ে উঠেছে। তাই বলা যায় অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর দিক থেকেও আমাদের উন্নতি আসছে। তারপরে হচ্ছে কারিগরি জ্ঞান ও প্রযুক্তির অভাব। কারিগরি জ্ঞান ও প্রযুক্তির দিক থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে রয়েছে, যা উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধক। তবে এক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ আমরা দেখতে পাচ্ছি। প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, এদেশের কাঁচামাল রপ্তানি, শিল্পজাত পণ্য আমদানি, দক্ষ উদ্যোক্তার অভাব, নিম্নমানের পণ্য উৎপাদন, আমদানি বিকল্প শিল্প গড়ে না ওঠা প্রভৃতির কারণে বাণিজ্য ঘাটতি পরিলক্ষিত হয়। তারপরে হচ্ছে প্রতিকূল সামাজিক পরিবেশ। শিক্ষার হার কম থাকায় বাংলাদেশে বিরাট জনগোষ্ঠীর মধ্যে কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি দেখা যায়, যা অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে কাজ করে। দারিদ্র্যের দুষ্টু চক্র, অনেক অনুন্নত দেশের মতন বাংলাদেশেও দারিদ্র্যের দুষ্টু চক্র বিদ্যমান। আয় কম বলে সঞ্চয় কম বলে মূলধন গঠনও কম, এবং মূলধন গঠনের হার কম বিধায় বিনিয়োগও কম এবং কর্মসংস্থানও কম। এই কারণে আবার উৎপাদন ও আয়ও কম। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে সরকারের বিভিন্ন উদ্যোগ থেকে প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশে দারিদ্র্যের দুষ্টু চক্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং দারিদ্র্যের দুষ্টু চক্রকে প্রতিহত করতে সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। বাজার সংকীর্ণতা, বাংলাদেশের অর্থনীতির আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো পণ্য সামগ্রী ও সেবার বাজারের আয়তন ততটা বিস্তৃত নয়, অর্থাৎ বাজার সংকীর্ণ। তাছাড়াও বিদেশি আমাদের পণ্যের বাজার খুব বেশি সম্প্রসারিত হয় নাই। তবে এক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সরকার সেক্ষেত্রে চেষ্টাও করছে। তো উপরের বৈশিষ্ট্যসমূহের আলোকে বলা যায় বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ কীরূপ। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকারি উদ্যোক্তার পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণের ফলে আর্থ-সামাজিক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি খাতে বাংলাদেশে যথেষ্ট সাফল্য অর্জন করছে। যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং সুষ্ঠু পরিকল্পনা ও সুশাসন নিশ্চিত করা যায়, তাহলে অচিরেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আমরা আশা করছি। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম বাংলাদেশের অর্থনীতির বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহের পয়েন্টগুলো আমি আবার উল্লেখ করছি। 1 নাম্বার হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি, 2 নাম্বার হচ্ছে অনুন্নত কৃষি ব্যবস্থা, 3 নাম্বার হচ্ছে শিল্পের অনগ্রসরতা, 4 নাম্বার হচ্ছে স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মান, 5 নাম্বার হচ্ছে মূলধনের স্বল্পতা, 6 নাম্বার হচ্ছে খাদ্য সমস্যা, 7 নাম্বার হচ্ছে শিক্ষার হার কম, 8 নাম্বার হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, 9 নাম্বার হচ্ছে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা, 10 নাম্বার হচ্ছে বেকার সমস্যা, 11 নাম্বার হচ্ছে মুদ্রাস্ফীতি, 12 নাম্বার হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো, 13 নাম্বার হচ্ছে কারিগরি জ্ঞান ও প্রযুক্তির অভাব, 14 নাম্বার হচ্ছে প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, 15 নাম্বার হচ্ছে প্রতিকূল সামাজিক পরিবেশ, 16 নাম্বার হচ্ছে দারিদ্র্যের দুষ্টু চক্র, 17 নাম্বার হচ্ছে বাজার সংকীর্ণতা।
এবার আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতির অনগ্রসরতার কারণসমূহ। বাংলাদেশের অর্থনীতি অনগ্রসরতার আর কারণসমূহের মধ্যে প্রথম কারণ হিসেবে বলা যায় ব্রিটিশ শাসন ও শোষণ। প্রায় 200 বছর ব্রিটিশদের শাসন, তারপরে পাকিস্তানি সরকারদের শাসন ইত্যাদি শাসনের ফলে দেখা গেছে যে দেশের তেমনভাবে অর্থনৈতিক কোনো মিল কলকারখানা গড়ে ওঠেনি, কিংবা বিভিন্নভাবে এদেশের জনগণকে নির্যাতন করা হয়েছে। ভারতীয় উপমহাদেশের উন্নয়নে কোনো কাজ করেনি এবং ব্রিটিশরা যে 200 বছর এদেশের মানুষকে শাসন করেছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় ভারতীয় উপমহাদেশের উন্নয়নে কোনো কাজ করেনি এবং নানাভাবে শোষণ ও নির্যাতন করেছে। এই অঞ্চলে ব্রিটিশরা কোনো শিল্প কারখানা গড়ে তোলেনি, বরং এই অঞ্চলকে তারা তাদের দেশের উৎপাদিত পণ্যের বাজারে পরিণত করেছিল। কথিত আছে যে এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প কারখানা ধ্বংস করে এবং নানাভাবে সম্পদ লুণ্ঠন করে ব্রিটিশ শিল্প বিপ্লবের ভিত রচিত হয়েছিল। তার উপরেই ভিত্তি করে আজকের আধুনিক ও শিল্পোন্নত যুক্তরাজ্য। তারপরে আসি পাকিস্তানি শোষণ। বাংলাদেশ অর্থনীতির অনুন্নতির আরেকটি ঐতিহাসিক কারণ হলো পাকিস্তানের 25 বছরের লুটপাট, শোষণ ও শাসন। তারপরে দেখা গেছে একটা সময় 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের দেশ স্বাধীন করেছি এবং পরবর্তীতে এই শাসন, শোষণ, নির্যাতন বন্ধ হয়েছে। তারপরে হচ্ছে দক্ষ উদ্যোক্তার অভাব। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য দরকার একদল দক্ষ প্রগতিশীল উদ্যোক্তা। বাংলাদেশে দক্ষ উদ্যোক্তার যথেষ্ট অভাব রয়েছে। এমনিতেই বাংলাদেশের সম্পদ সীমিত, তার উপর এই সীমিত সম্পদকে দক্ষভাবে ব্যবহারের জন্য দক্ষ উদ্যোক্তার প্রয়োজন, যা আমাদের দেশে নেই বা কম। তাই দক্ষ উদ্যোক্তার অভাবে বাংলাদেশের সীমিত সম্পদকে দক্ষভাবে কাজে লাগানো যাচ্ছে না। তারপরে আছে সুশাসনের অভাব। শাসনের অভাব বা দুর্নীতি এবং অব্যবস্থাপনা বাংলাদেশের অর্থনীতির অনুন্নতির অন্যতম প্রধান কারণ। লজ্জাজনক হলেও সত্যি যে বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে পরপর দুর্নীতিতে বিশ্বের শীর্ষ পদ সৃষ্টি করেছে। দুর্নীতির কারণে এ দেশের সরকারের অনেক ভালো উদ্যোগ এবং অর্জনও শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তারপর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্যই হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বা রাজনৈতিক দিক নির্দেশনা। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেখা যায় দেশের অর্থনৈতিক উন্নয়ন উৎপাদনে বাধার সৃষ্টি করে, ফলে দেশের উৎপাদন ব্যাহত হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যাঘাত সৃষ্টি করে। অনুন্নত অবকাঠামো। দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাপকাঠি হচ্ছে বা অন্যতম শর্ত হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়নের মধ্যে রয়েছে রাস্তাঘাট নির্মাণ, তারপরে হচ্ছে বিদ্যুতের উন্নয়ন, গ্যাস সংকট দূর করা, পরিবহন ও যোগাযোগ সমস্যা ইত্যাদি সমাধান করা। তো অনুন্নত অবকাঠামো আমাদের অর্থনীতিকে অনগ্রসর রাখতে সাহায্য করছে। মূলধনের অভাব। যেহেতু জনগণের মাথাপিছু আয় কম, তার ফলে সঞ্চয়ের পরিমাণ কম এবং তার পরিপ্রেক্ষিতে মূলধনের কম এবং মূলধনের অভাব বাংলাদেশের অর্থনীতির অনুন্নতির প্রধান কারণ। মূলধন স্বল্পতার কারণে বিনিয়োগ কম, কর্মসংস্থান কম এবং উৎপাদন কম। এজন্য অনেক চেষ্টা সত্ত্বেও বাংলাদেশ দারিদ্র্যের দুষ্টচক্র এবং নিম্ন আয় স্তরের ভারসাম্য ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারছে না। অনুন্নত কৃষি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু এদেশের কৃষির আধুনিক চাষাবাদের যে পরিবর্তন, আধুনিক চাষাবাদের যে পদ্ধতি, তা আমাদের কাছে এখনও যথোপযুক্তভাবে পৌঁছায় নাই, যার কারণে আমরা অর্থনীতিতে এখনও পিছিয়ে আছি। প্রতিকূল সামাজিক পরিবেশ।
জনগণের দৃষ্টিভঙ্গি এখনও পুরনো ধাঁচের। বেশিরভাগ মানুষ সামাজিক কুসংস্কার ও বিভিন্ন গোঁড়ামিতে বিশ্বাস করে, তাই প্রতিকূল সামাজিক পরিবেশ অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুকূল নয়। বর্ণপ্রথা, বাল্যবিবাহ, যৌথ পরিবার প্রথা ইত্যাদি বিপুল সম্ভাবনাময় বাংলাদেশকে অনগ্রসর করে রেখেছে। বেকারত্ব, মোট জনসংখ্যার একটি বিশাল অংশ বেকারত্বের শিকার। এর মধ্যে শিক্ষিত বেকারত্বও রয়েছে, যা তাছাড়া কৃষিতে কম বেকারত্ব, মৌসুমি বেকারত্বও রয়েছে। এই বিপুল বেকার জনগোষ্ঠীর চাপ বাংলাদেশকে অনুন্নত করে রাখাতে অনেকটা দায়ী। তারপরে হচ্ছে অসম আয় বন্টন। বাংলাদেশের সম্পদ ও পুঁজির বিরাট অংশ মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত থাকায় 40%-এর বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে তারা কি দিন আনে দিন খায়। দেশের প্রায় 90% সম্পদের মালিক মাত্র মুষ্টিমেয় কিছু লোক, আর বাকি 10% সম্পদের মালিক হচ্ছে 90% মানুষ। এই ধারণা থেকে পরিষ্কার বাংলাদেশে আয় বন্টনে অসমতা বা বৈষম্য কতটা প্রকট। আয় বৈষম্যর এরূপ অসমতা বাংলাদেশের অর্থনৈতিক অনুন্নতির জন্য দায়ী। অনুন্নত শিল্পে আমরা এখনও এতটা অগ্রসর হইনি, তবে শিল্পের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সরকারি পদক্ষেপ আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে দক্ষ শ্রমিকের অভাব, উদ্যোক্তার অভাব, যন্ত্রপাতির অভাব আমাদের অর্থনীতির অনগ্রসরতার অন্যতম কারণ। অশিক্ষিত ও অসচেতন জনগণ। বাংলাদেশের অধিকাংশ জনগণ এখনও বাংলাদেশের মোট জনশক্তির একটি অংশ এবং একটা ভালো পরিমাণ অংশ এখনও শিক্ষা আলো থেকে বঞ্চিত। ফলে দেখা যাচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত হতে পারছে না, যা আমাদের অর্থনীতিকে অনুন্নত করে রাখছে। প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছরই বিভিন্ন ধরনের বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে, এবং এইসব প্রাকৃতিক দুর্যোগে বিপুল পরিমাণ সম্পদ এবং হচ্ছে ফসল নষ্ট হচ্ছে, ঘরবাড়ি নষ্ট হচ্ছে, যা আমাদেরকে আরও অনুন্নত বা দারিদ্র্যে পৌঁছে দিচ্ছে। প্রাকৃতিক সম্পদের অসম্পূর্ণ ব্যবহার। এমনিতেই বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ অপর্যাপ্ত, তারপরে উপযুক্ত নীতির অভাব, কারিগরি জ্ঞানের অভাব এবং মূলধনের স্বল্পতার কারণে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদকে পরিপূর্ণ ও দক্ষভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের অদক্ষ ও অপূর্ণ ব্যবহার এদেশকে অনুন্নত ও অনগ্রসর করে রেখেছে। পরিশেষে বলা যায় যে দীর্ঘদিনের সমস্যা এবং তার সমাধানের ক্ষেত্রে সাফল্যের অভাবে বাংলাদেশের অর্থনীতি একটি দুষ্ট চক্রে আবর্তিত হচ্ছে। এই অনিবার্য ফলস্বরূপ এদেশের অর্থনীতি অনগ্রসর ও পশ্চাৎপদ। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম সামষ্টিক অর্থনীতি কী বা কাকে বলে, সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্যসমূহ, বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যসমূহ এবং বাংলাদেশের অর্থনীতির অনগ্রসরতার কারণসমূহ। আজ এ পর্যন্তই রাখছি। সবার সুস্থতা কামনা করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এই অধ্যায়ের অন্য টপিকসগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।